সালটা ছিল 1962 সাল। একদিন সকালে একটা জেলে এমন একটা কাণ্ড ঘটে যায় যেটা কেউ কল্পনাও করতে পারেনি। না, এটা কোনো মুভির কাহিনী ছিল না, বাস্তবে ঘটে যাওয়া এমন একটা কাহিনী ছিল যেটা কিনা মুভির কাহিনীকেও হার মানায়। আর এই ঘটনা নিয়ে 1979 সালে একটা মুভি তৈরি হয়। আমি ভিডিও শেষে এই কাহিনী আসল চরিত্রদের ছবি এমনকি তাদের হাতের লেখা চিঠিও দেখিয়ে দেব। তো আজকে কাল্পনিক কাহিনী ছেড়ে বাস্তব জীবনে ঘটে যাওয়া একটা অসাধারণ মুভি নিয়ে আজকের এই গল্প, এসকেপ ফ্রম আলকাত্রাজ। তো মুভি শুরু হয়, দেখা যায় একটা হেলিকপ্টারে এনাকে নিয়ে আসা হয়। এনার নাম হলো ফ্রাঙ্ক বনিস, আর যেখানে নিয়ে আসা হয় সেটা একটা জেল। জেলটার নাম হলো আলকাত্রাজ। জেলটা কিন্তু সাধারণ জেল নয়। জেলের ওয়ার্ডেনের মুখে শোনা যায় যে এই জেলটার আর কি কি নিয়ম কানুন আছে। সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো এই জেলে কিন্তু ডাইরেক্ট কাউকে নিয়ে আসা হয় না। মনে করো যেসব আসামিরা কোনো না কোনো জেল থেকে পালানোর চেষ্টা করতে গিয়ে ধরা পড়েছে বা কোনো না কোনো জেলের নিয়ম ভেঙেছে, সেসব আসামিদেরকেই এই জেলে আনা হয়। আর এখানকার সিকিউরিটি প্রচণ্ড শক্ত। আর এই জেলে আসামিদের বিভিন্ন কাজ দেওয়া হয়, যেমন কেউ কাঠের কাজ করে, কেউ লোহার কাজ করে, বিভিন্ন ধরনের কাজ আছে। এবং আসামিদের কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়, সেটা হলো আসামিদের বিভিন্ন ধরনের ম্যাগাজিন পড়তে দেওয়া হয়, গল্পের বই পড়তে দেওয়া হয়, এবং জেলের মধ্যে একটা বড় লাইব্রেরিও আছে। আর কারো যদি বাদ্যযন্ত্র বাজানোর শখ থাকে, যেমন হারমোনিয়াম, বাঁশি ইত্যাদি, তো তাদেরকেও সেসব দেওয়া হয়, কিন্তু অবশ্যই সেগুলো চেক করে এবং সিকিউরিটি মেনটেন করে। কিন্তু সুযোগ সুবিধা দেওয়া হলেও এই জেলের সামান্য উল্টাপাল্টা কিছু করলে অন্ধকার ঘর বা কাল কোঠরিতে তাকে রেখে দেওয়া হয়, যেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে না। জেলের ভিতরে প্রচুর নিয়ম কানুন আছে, যেমন মাসে কদিন স্নান করবে, কদিন দাড়ি কামাবে ইত্যাদি ইত্যাদির উপরে নিয়ম কানুন আছে। আর সবচেয়ে বড় কথা হলো এই জেলের চারপাশে অগভীর সমুদ্র আছে, সুতরাং কেউ যদি পালাতেও চায় তো অতদূর সাঁতার কেটে পালাতে পালাতে ধরা পড়ে যাবে, আর নয়তো জলে ডুবে মারা যাবে। ঠিক এই কথাগুলো এবং নিয়ম কানুনগুলো ফ্রাঙ্ক মরিসকে বুঝিয়ে দিচ্ছিলেন জেলের ওয়ার্ডেন। ফ্রাঙ্ক এসব কথা শুনতে শুনতে ওয়ার্ডেনের ঘর থেকে একটা নখ কাটার মেশিন চুরি করে নেয়। তখনই মেয়েটা আসলে খাঁটি চোর ছিল। জেলে ঢুকতে না ঢুকতেই চুরি শুরু। এবার কিছু চরিত্রের সঙ্গে আলাপ করা যাক। এর নাম হলো ইংলিশ। না, এই ইংলিশ খায় না, এর নামই হলো ইংলিশ। আর এর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। আর এই রোগা চেহারার পৃথিবীর বোঝাটার নাম হলো উলফ। যেমন মোটা শরীর তেমন মোটা বুদ্ধি। না, এই বেটার সাইজ নিয়ে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু সবচেয়ে অসহ্যকর ব্যাপার হলো এই মোটাকে এই মুভিতে অনেক জায়গায় জামা কাপড় ছাড়া দেখানো হয়েছে, আর মোটা সবকিছু আমাকে দেখতে হয়েছে। তো যাই হোক, এর নাম হলো ডগ। এ খুব ভালো ছবি আঁকে। ফ্রাঙ্ক ইংলিশের সঙ্গে কথা বলতে বলতে বুঝতে পারে যে ইংলিশ প্রচন্ড বুদ্ধিমান মানুষ, এবং সে ইংলিশকে জিজ্ঞেস করে, তুমি তো এত বছর ধরে এখানে আছো, কখনো এই জেল থেকে বের হওয়ার কোনো উপায় ভেবেছিলে? ইংলিশ অবাক হয়ে তার দিকে তাকায়। সে বলে, ওই টাওয়ারগুলোকে দেখেছো? ওরকম 7টা টাওয়ার আছে এখানে। এখান থেকে বের হওয়ার চেষ্টা করলে ওই টাওয়ারে থাকা গার্ডদের নজরে পড়ে যাবে তুমি। তোমার আগেও এখান থেকে পালানোর চেষ্টা করেছিল একজন, কিন্তু তার যা অবস্থা হয়েছিল সেটা বলার মতো নয়। আর ধরেই নিলাম তুমি পালাতে চাইছো, তো তার জন্য তোমাকে প্রথমে তোমার সেল থেকে বেরোতে হবে। সেটাই তো সম্ভব নয়। আর যদি বের হয়েও যাও এই জেল থেকে, বাইরে গিয়ে কি করবে? ওই জল দেখেছো? ওই জলে সাঁতার কেটে কিনারে পৌঁছাতে পারবে না। তুমি যদি একজন ভালো সাঁতারু হয়ে থাকো, তবুও ওই জলে সাঁতার কেটে তুমি কিনারায় পৌঁছাতে পারবে না, কারণ ওখানে বিশাল বড় বড় ঢেউ ওঠে আর অসম্ভব ঠান্ডা জল। ওই ঠান্ডায় কয়েক মিনিটের মধ্যেই তোমার মৃত্যু অনিবার্য। আর এখানে 12 বার করে প্রতিদিন কয়েক দিনের গণতি করা হয়, সুতরাং তোমার এখান থেকে পালানো অসম্ভব। পরদিন উলফের সঙ্গে মারামারি করার জন্য ফ্রাঙ্ককে কালকুটুরিতে বন্দি করে রাখা হয়, এবং এখানেই তার অবস্থা বিভৎস হয়। পরদিন ফ্রাঙ্ককে সেখান থেকে নিজের সেলে নিয়ে আসা হয়, এবং সেখানে আরেকজন নতুন কয়েদি আসে। এর নাম হলো চার্লি বার্স। অন্যদিকে দেখা যায় ডগকে। ডগ যে কিনা ভালো ছবি আঁকে, সে এই জেলে ওয়ার্ডেনের ছবি এঁকেছিল, কিন্তু ছবিটা যেহেতু তার পছন্দ হয়নি, সুতরাং এই অপরাধে তার ছবি আঁকার সরঞ্জাম সব বাজেয়াপ্ত করা হয়। সে জানতো কোনো প্রতিবাদ করে কাজ হবে না, সুতরাং পরদিন সে কাজ করার সময় কুড়াল দিয়ে নিজের একটা হাতের আঙুল কেটে ফেলে। একজন শিল্পীর কাছ থেকে তার শিল্প সৃষ্টি কেড়ে নেওয়ায় তার ভেতর শূন্য হয়ে গিয়েছিল, তাই সে এ কাজ করেছিল। পরদিন লাঞ্চ করার সময় ফ্রাঙ্কের দেখা হয় তার পুরনো বন্ধুর সাথে। তারাও এখানে নতুন এসেছে। একজনের নাম ক্লারেন্স অ্যাঞ্জেলিন, আরেকজনের নাম জন অ্যাঞ্জেলিন।
কিছুক্ষণ কথাবার্তা হওয়ার পর ওরা ফ্রাঙ্ককে জিজ্ঞেস করে, ফ্রাঙ্ক, এখান থেকে বেরোনোর ব্যাপারে কিছু ভেবেছো? পরদিন খাবার সময় ফ্রাঙ্ক হঠাৎ করে বলে ওঠে, এখান থেকে বাইরে বের হওয়ার রাস্তা হয়তো আমি পেয়ে গেছি। কাল রাতেই আমি নখ কাটার মেশিনের ধারালো অংশ দিয়ে আমার সেলের একটা ভেন্টিলেটরে কিছু খোঁড়াখুড়ি করছিলাম, তো দেখলাম আমাদের সেলগুলো অনেক পুরনো। যেহেতু এই জেলের চারপাশে সমুদ্র, সুতরাং এখানকার বাতাসে আর্দ্রতা বেশি। আর বহু বছর ধরে এই জেলের এই ব্লকটা যেখানে আমাদের সেলগুলো আছে, এখানে বলে রাখি জেলটা অনেকগুলো অংশে বিভক্ত ছিল এবং প্রতিটি অংশকে এক একটি ব্লক বলে। তো ফ্রাঙ্ক বলে, আমাদের ব্লকের জেলের কিছু কিছু দেওয়ালের জায়গার মধ্যে অনেকটা কমজোর হয়ে গেছে এবং যেহেতু এখানকার মাটিতে নুন বেশি, সুতরাং মাটির সঙ্গে লাগানো লোহার ভেন্টিলেটরগুলোর লোহার অনেকটা কমজোর হয়ে গেছে। চেষ্টা করলে পরে সেগুলোকে ভাঙা যাবে এবং একবার যদি আমরা সেখান থেকে বেরোতে পারি, তো আমার মনে হয় আমরা সোজা আমাদের ব্লকের ছাদে গিয়ে পৌঁছাবো এবং ছাদ থেকে এই জেলের বাইরে যেতে পারবো। একজন জিজ্ঞেস করে, কিন্তু তুমি তোমার সেলের ভিতরে যে গর্ত খুঁড়বে, সে গর্তটা ঢেকে রাখবে কি করে? গার্ডরা তো দেখতে পেয়ে যাবে। ফ্রাঙ্ক বলে, আমরা যে ম্যাগাজিনগুলো পাই পড়ার জন্য, সেই ম্যাগাজিন আমি লক্ষ্য করেছি যেসব পেজে বিভিন্ন কোম্পানির অ্যাডগুলো থাকে, ওই পেজগুলো না মোটা হয়। ওই পেজগুলোকে ভালো করে কালার করে সেখানে লোহার গড়াদের ডিজাইন ড্র করে ওই গর্তটার সঙ্গে এমনভাবে মিশিয়ে রাখতে হবে যাতে বাইরে থেকে হঠাৎ করে দেখলে বোঝা না যায় যে ওখানে নকল একটা ভেন্টিলেটর ড্র করে রাখা আছে। এবং শুধু তাই নয়, সেই নকল ভেন্টিলেটর একদম কোনাগুলো দেওয়ালের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এই জন্য সামান্য কিছু সিমেন্ট দরকার আমার। আর যাতে সেই নকল ভেন্টিলেটরকে গার্ডরা খুব ভালো করে দেখতে না পারে, সেজন্য ওই নকল ভেন্টিলেটরের সামনে কিছু একটা রেখে দিতে হবে যাতে বাইরে থেকে ওটার অল্প অংশ দেখা যায়। তাহলে ওটাকে হঠাৎ দেখে গার্ডরা নকল বলে ধরতে পারবে না। আর আমার ছেলের গর্তটা ঢাকার জন্য আমি একটা আর্কিডিয়ানের ব্যবস্থা করেছি। এটাকে আর্কিডিয়ান বলে। এটা একটা বাদ্যযন্ত্র। যেহেতু ওখানে কয়েদিদের বই পড়া, আঁকা, বাদ্যযন্ত্র ইত্যাদি সুবিধা দেওয়া হতো, সুতরাং আর্কিডিয়ান নিয়ে আসা খুব একটা কঠিন কাজ হবে না। পরবর্তী স্টেপ হলো, আমরা যেদিন এখান থেকে পালাবো সেদিন আমাদের রাতে পালাতে হবে এবং আমাদেরকে পুরো রাতটা ব্যবহার করতে হবে এখান থেকে পালানোর জন্য। এবং এই সময়ে হঠাৎ করে যদি গার্ডরা দেখে যে সেলের মধ্যে কয়েদি নেই, তাহলে আমাদের তল্লাশি শুরু হবে আর আমরা ধরা পড়ে যাব। সেজন্য আমরা পালানোর আগে কার্ডবোর্ড দিয়ে মানুষের মুন্ডুর মতো আকৃতি আমাদের তৈরি করতে হবে এবং সেটাকে মানুষের স্কিন কালার দিয়ে একদম মানুষের মতো দেখতে বানাতে হবে, যেটাকে আমরা আমাদের বিছানায় রেখে যাব চাদর দিয়ে ঢেকে। আর যেহেতু এসব কিছু রাতের বেলায় ঘটবে, সুতরাং গার্ডরা ভেবে নেবে যে আমরা হয়তো ঘুমাচ্ছি, কিন্তু আসলে আমাদের বেডের জায়গায় থাকবে কার্ডবোর্ডের নকল পুতুল। আর এই মানুষের মতো দেখতে নকল পুতুল বানানোর জন্য নকল চুল দরকার। ফ্রাঙ্ক ক্লারেন্সকে বলে, তুমি যেহেতু সেলুনে কাজ করো, সুতরাং চুল নিয়ে আসার দায়িত্ব তোমার। ওখান থেকে তুমি যথেষ্ট পরিমাণে চুল পেয়ে যাবে। এবার প্রশ্ন হলো, চারদিকের এই অগভীর সমুদ্র, ওখানে সাঁতার কেটে কি করে পার হয়ে যাবে? আর অতদূর পৌঁছবে বা কি করে? কারণ ঠান্ডার মধ্যে তো বেশিক্ষণ সাঁতার কাটা যাবে না। ফ্রাঙ্ক জনকে বলে, জন, তুমি তো কাপড়ের ডিপার্টমেন্টে কাজ করছো, এক কাজ করো, ওখান থেকে কিছু রেইনকোট জোগাড় করে নিয়ে আসবে। সেগুলোকে সেলাই করে ওর ভেতরে হাওয়া ভরে ওটাকে আমরা লাইট জ্যাকেট হিসেবে ব্যবহার করব, যাতে জলে ডুবে না যায় আমরা। আর আমি জানি এসব কি করে তৈরি করতে হবে, কারণ আমার পপুলার মেকানিক্সে অনেক কিছু শেখা আছে। আর এবার প্রশ্ন হলো, আমরা রাতের অতটুকু টাইমের মধ্যে কি করে কিনারায় গিয়ে পৌঁছাবো? সমুদ্রের কিনারায় যে শহরটা আছে তার নাম হলো ফ্রিস্কো, কিন্তু আমরা কিনারাতে যাবই না। আমরা ফ্রিস্কোতে না গিয়ে আমরা যাব অ্যাঞ্জেল আইল্যান্ড নামে একটা আইল্যান্ডে, যেটা কিনা ওই কিনারা থেকে অনেকটা দূরে ছিল। আমাদের জেল থেকে পালানোর খবর যখন ওয়ার্ডেন এবং বাকি গার্ডরা পাবে, তারা স্বাভাবিকভাবে এটাই ধরে নেবে যে আমরা কিনারার দিকে গিয়েছি এবং তারা সেখানে আমাদেরকে খুঁজতে যাবে। তাদের মাথায় চিন্তাও আসবে না যে আমরা কিনারার দিকে না গিয়ে আরো গভীর সমুদ্রে গেছি কোনো একটা আইল্যান্ডে। জেল থেকে ফ্রিস্কো শহরের দূরত্ব সেই আইল্যান্ডের দূরত্ব জেল থেকে আরো বেশি। সুতরাং তারা যখন আমাদেরকে খুঁজে পাবে না, তারা এটাই ধরে নেবে যে আমরা জলে ডুবে মারা গেছি। তাদের মাথায় চিন্তাও আসবে না যে আমরা এখান থেকে আরো দূরে গভীর সমুদ্রে কোনো একটা আইল্যান্ডের মধ্যে আছি। তাদের প্ল্যান ছিল তারা কিছুদিন ওই আইল্যান্ডে থাকবে এবং সুযোগ বুঝে ওই আইল্যান্ড থেকে তারা শহরের দিকে চলে যাবে। বুদ্ধির লেভেলটা দেখো। ফ্রাঙ্ক বার্সকে বলে, আমি যখন গর্তটা খুঁড়তে থাকবো তখন তুমি নজর রাখবে, আর তুমি খোঁড়ার সময় আমি নজর রাখবো। সেদিন রাত থেকে ফ্রাঙ্ক খোঁড়া শুরু করে। তার জ্যাকেটটা সে নিচে রেখে দেয় যাতে খোঁড়ার সময় পাথর বালির টুকরোগুলো নিচে না পড়ে
এবং সেই পাথর বালির টুকরোগুলোকে সে যখন বাইরে যায় তখন সেখানে ফেলে দেয়। আর ওদিকে বার্স এক টুকরো আয়না নিয়ে উল্টো দিকে বসে নজর রাখে যে গার্ডরা আসছে কি না। ঠিক এইভাবে, কিন্তু সমস্যা পিছন ছাড়ে না। নখ কাটার মেশিন দিয়ে সেভাবে খোঁড়া যাচ্ছিল না। প্রথম দিকে দেওয়াল নরম থাকলেও ভেতরের দিকে কিন্তু দেওয়াল শক্ত ছিল। সুতরাং ফ্রাঙ্ক এক বুদ্ধি করে। পরদিন খাবার সময় সে একটা চামচের মধ্যে নিজের জুতোর থেকে নোংরা লাগায় এবং একটা গার্ডকে ডেকে বলে, এটা কি চামচ দিয়েছ? নোংরা হয়ে গেছে, আমার আর একটা নতুন চামচ দরকার। এবং ঠিক তখনই ওই গার্ডকে জন বলে, আমি কি কিচেনে কাজ করতে পারি? আমি অন্য কাজ করতে করতে একদম হাঁপিয়ে গেছি, আমাকে যদি কিচেনে কাজ দেওয়া যেত কোনো। গার্ড দুজনকে নিয়ে যায় কিচেনের হেড গার্ডের কাছে। সেখানে গিয়ে ফ্রাঙ্ক প্রথমে বলে, আমার একটা চামচ দরকার, আমার এই চামচটা নোংরা হয়ে গেছে। এবং সাথে সাথে জন কিচেনের হেডগার্ডটার সঙ্গে কথা বলতে থাকে কিচেনে কাজ করার ব্যাপারে। আর এই সুযোগে ফ্রাঙ্ক একটার জায়গায় দুটো চামচ নিয়ে নেয়। এটা তাদের প্ল্যান ছিল, কারণ এমনি সময় হলে গার্ডের নজর এড়িয়ে দুটো চামচ নেওয়া যেত না। এরপর লিটমাস নামে একজনের কাছ থেকে ফ্রাঙ্ক কিছু কয়েন সংগ্রহ করে এবং অনেকগুলো দেশলাই কাঠিকে একত্র করে। এই চামচের হাতলটির সঙ্গে নখ কাটার মেশিনের ছোট্ট চাকুটা সে জোড়া লাগায়। সে জানত পয়সা তৈরি হয় ধাতু দিয়ে এবং সেই ধাতু আগুনে গলানো সম্ভব। সুতরাং ওই দুটোকে জোড়া লাগানোর জন্য সে পয়সার ধাতুটাকে ইউজ করছিল, যাতে শক্তপোক্ত এমন একটা কিছু তৈরি করা যায় যেটা দিয়ে ওখানে গর্ত খুঁড়তে সুবিধা হয় এবং যেরকম প্ল্যান সেরকমভাবে সাকসেসফুল হয়। সে সেটা বানিয়ে ফেলে এবং সেটা দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে অনেকটাই খুঁড়ে ফেলে। এদিকে ম্যাগাজিনের কভার দিয়ে ওই ভেন্টিলেটরের মতো একটা নকল ভেন্টিলেটর বানিয়ে ফেলে আর সেটার উপর দিক দিয়েই ওই সেলের যে দেওয়ালের কালার ছিল ওই কালার করে দেয়। এরপর বার্স গার্ডকে জানায় যে আমার ড্রয়িং করার জন্য কিছু কালার দরকার এবং একটা ক্যানভাস দরকার। এবং গার্ড যখন সেগুলোকে দিয়ে যায়, এখান থেকে মানুষের স্কিন কালার নিয়ে ফ্রাঙ্ক কার্ডবোর্ডে একটা নকল মণ্ডপ বানিয়ে ফেলে এবং সেটাতে একদম মানুষের স্কিন কালার লাগিয়ে ঠিক দেখতে মানুষের মতো একটা মণ্ডপ বানিয়ে ফেলে। সে সেটাকে কালার করে এবং মাথার চুল লাগিয়ে দেয়। চুল সে জনের কাছ থেকে পেয়েছিল। সুড়ঙ্গ খোঁড়া শেষ হলে একদিন ফ্রাঙ্ক সেদিক দিয়ে ছাদে যায়, কিন্তু এখানে আরেকটা সমস্যা, ওখানে লোহার বড় বড় করাত ছিল আর ওটা ভাঙার জন্য ড্রিল মেশিনের দরকার ছিল। কিন্তু ড্রিল মেশিন তো জেলের মধ্যে পাওয়া সম্ভব নয়। তাই সে একটা টেবিল ফ্যানের পাখাগুলো খুলে টেবিল ফ্যানের যে লোহার রডের মতো অংশটা থাকে যেখানে পাখাগুলো লাগানো থাকে, ওই রডটাকে ড্রিল মেশিন হিসেবে সে ব্যবহার করে এবং সেই লোহার গড়াটা ভেঙে ফেলে। এবার সব কিছু রেডি ছিল। বুধবার ছিল পালানোর দিন, কিন্তু ঠিক তার আগের দিন রাতে ইংলিশ যখন ম্যাগাজিন দিতে আসে ফ্রাঙ্কে, তখন তার সন্দেহ হয় ফ্রাঙ্কের কথাবার্তায় এবং হয়তো সে গিয়ে ওয়ার্ডেনকে খবর দেয়। ওয়ার্ডেন দুজন গার্ডকে নিয়ে আসে ফ্রাঙ্কের রুমটা চেক করার জন্য। রুমটা ভালো করে তল্লাশি করা হয়, কিন্তু ওয়ালের সঙ্গে লাগানো নকল ভেন্টিলেটর যেমনভাবে কালার করে মিশিয়ে দেওয়া হয়েছিল আর সাইডগুলো সিমেন্ট দিয়ে এমনভাবে জুড়ে দেওয়া হয়েছিল সেদিকে সন্দেহ যায় না ওয়ার্ডেনের। ওখানকার একজন গার্ড ওয়ার্ডেনকে বলে, আজকাল রাত অবধি বার্ট আর ফ্রাঙ্ক যে কী কথা বলে আমার কিন্তু সন্দেহ হচ্ছে। ওয়ার্ডেন বলে, এক কাজ করো, দুজনের রুম আলাদা করে দাও। পরদিন ফ্রাঙ্ক জানিয়ে দেয় যে আজ রাতে পালাবো, সবাই রেডি থেকো। আর দুর্ভাগ্যবশত সেই দিনে বার্সের সেল পাল্টে দেওয়া হয়। সেদিন রাতে প্ল্যান অনুযায়ী নকল মানুষের মুন্ডুগুলো চাদর দিয়ে ঢেকে ফ্রাঙ্ক, ক্লারেন্স এবং জন বেরিয়ে যায় নিজেদের সেল থেকে, কিন্তু বার্স বের হতে পারে না, কারণ তার সেল পাল্টে দেওয়া হয়েছে। বার্সকে দেখা যায় সে শুয়ে শুয়ে কাঁদছে, কারণ যখন কোনো একটা জিনিস আমাদের লাইফে সম্ভব নয় বলে আমরা ধরেই নিই, হঠাৎ করে একদিন আশার আলো দেখতে পাই যে জিনিসটা সম্ভব হতে চলেছে। তারপরে যখন মন ভেঙে যায় সে কষ্টটা প্রচণ্ড হয়। বার্সের দু চোখ দিয়ে জল পড়তে থাকে। বার্স কাউকে কিছু বলতে পারে না, চুপচাপ কাঁদতে থাকে শুয়ে শুয়ে। এদিকে ওরা গড়াত ভেঙে ছাদের মধ্যে এসে পৌঁছায় এবং সেখানে ওয়াচ টাওয়ারগুলোর সার্চলাইট থেকে ওরা সামনে সামনে চলতে থাকে। অনেকটা সাবধানে চলতে চলতে তারা সমুদ্রের কাছে পৌঁছায় এবং সমুদ্রের কাছে পৌঁছানোর পর রেনকোট দিয়ে বানানো লাইফ জ্যাকেটগুলোতে মুখ দিয়ে তারা হাওয়া ভরে, তাতে অনেকটা টাইম চলে যায় আর ওটাতে ভাসতে ভাসতে তারা সেখান থেকে পালিয়ে যায়। দেখতে দেখতে সকাল হয়। একটা গার্ড গিয়ে দেখে ফ্রাঙ্ক এখনও বিছানা ছেড়ে ওঠেনি। সে ফ্রাঙ্কের নাম ধরে ডাকতে থাকে, কিন্তু সে সাড়া না দেওয়ায় তার সন্দেহ হয় এবং ফ্রাঙ্কের সেলের ভিতরে গিয়ে গার্ড দেখে যে ওটা একটা নকল মুন্ডু মাত্র, যেটা কিনা বিছানার চাদর দিয়ে ওখানে ঢেকে রাখা ছিল। ফ্রাঙ্ক পালিয়ে গেছে। ওয়ার্ডেনের মাথায় আকাশ ভেঙে পড়ে
জেলের ভেতরের বাইরে শুরু হয় তল্লাশি, এমনকি সমুদ্রের মধ্যেও লঞ্চ স্টিমার দিয়েও তল্লাশি করা হয়। সারাদিন খোঁজার পরও তাদের কিন্তু কোনো পাত্তা পাওয়া যায় না, কারণ তারা চলে গেছে সেখানে যেখানে তাদের যাওয়ার কথা ছিল। আর মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকুন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই।